আপনারা জানেন আজকে বিরোধী ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন দিল্লি গত পরশুদিনই, এবং ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেস আগের দিনই কিন্তু ঘোষণা করে দিয়েছে তারা মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন। তাহলে কি এবার মুখের লড়াই শুরু হলো? আর অন্যদিকে গতকাল একেবারে সংসদ থেকে এক ধাক্কায় ৭৮ জন বিরোধী দলের সাংসদ তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। আজকে তাদের কর্মসূচি রয়েছে, এইসব নিয়ে আমরা আলোচনা করবো। যারা রয়েছেন আমাদের সঙ্গে পরিচয় করে দেবো তাদের সঙ্গে। দেবনারায়ণ সরকার রয়েছেন বিমল শঙ্কর নন্দ, গৌতম রায় এবং চন্দন ঘোষ চৌধুরী। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। অবশ্যই আলোচনায় আসবো, তবে আজ যে খবরের দিকে সারাদিন আমাদের নজর থাকবে, আজ বিরোধীদের ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে, যে বৈঠকে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আর ঠিক তার আগেই মমতাকে ইন্ডিয়া জোটের মুখ বলে কার্যত ঘোষণা করে দিল তৃণমূল। কিভাবে ব্যাখ্যা করা যায় একে? জোট সংগীতের ওপর চাপ তৈরির কৌশল, নাকি নেপথ্যে থাকা কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণ? তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্য আসার পরেই অবশ্য সরব হয়েছে প্রদেশ কংগ্রেস এবং সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপিও। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধী নেত্রী, একদিকে বাংলার মুখ্যমন্ত্রী, দক্ষ প্রশাসক, একদিকে উন্নয়নের কাণ্ডারি, অন্যদিকে বিজেপিকে যে হারাতে পারে সেরম একটি মুখ। স্বপ্নের খিচুড়িতে 2 চামচ বেশি ঘি মেশানোর কথা শুনেছি, কিন্তু স্বপ্নের খিচুড়িতে বালতি বালতি ঘি ঢালা হবে, এটা মনে হয় একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে। আগে জিতুক, দলটা ঠিকঠাক লোকসভা নির্বাচন পর্যন্ত ধরে রাখুক, তারপরে তো সংখ্যাগরিষ্ঠতার কথা হবে। রাহুল গান্ধী নয় কেন 14 এবং 19-এ তখন তো মোদি বনাম রাহুল গান্ধী, কংগ্রেস তো এই ওয়েবটা তুলেছিল। তাতে 14 সালে মোদি ক্ষমতায় আসেন, কংগ্রেস ক্ষমতা থেকে চলে যায়, আর 19-এ কংগ্রেস আরো কমে যায় এবং বিজেপি আরো বেড়ে যায়। ফলে এবার ইন্ডিয়া জোটটা স্পিরিট অনুযায়ী রাখতে হবে। তো আর 19-এর ভুল কংগ্রেস করেছিল, শেষ 3টে রাজ্যের ভুল কংগ্রেস করেছিল, সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, INDIA জোটের ব্লকের মিটিংয়ে তাকে যেতে হবে। আবার সেখানে যে আলোচনা হলো সেটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোটা খুব জরুরি। সবার পর সভা করবেন, 2 দিন 3 দিন যাবেন দিল্লিতে, একটা আমি ভাব করার জন্য, আর যতটা মোদীজিকে সাহায্য করার জন্য করতে পারেন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, আপনি দাবি দাবা নিয়ে জানান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 তারিখে আপনি মুখোশ হয়ে যাচ্ছেন, না 20 তারিখে মুখ হয়ে যাচ্ছেন, আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদেরও কোথাও একটা কনফিউশন যাচ্ছে। কুণাল ঘোষের সেকেন্ড পার্টটা দিয়ে আমি আলোচনা শুরু করবো। দেবনারায়ণ বাবুর কাছে প্রথমেই যাব। বিশ্বাসযোগ্যতা প্রসঙ্গ যদি বিশ্বাসযোগ্যতা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবে ইতিমধ্যেই আগের দিনই একেবারে বৈঠকের ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস। তাহলে বিশ্বাসযোগ্যতা নিরিখে নীতিশ কুমার কোথায় পিছিয়ে রয়েছেন? নীতিশ কুমার তো এই ইন্ডিয়া জোটের যে প্রাথমিক গঠনটা, সেটা যে ভিত্তি, সেটা তো তৈরি করেছিলেন নীতিশ কুমার। তাহলে নীতিশ কুমার পিছিয়ে কেন? অরবিন্দ কেজরিওয়ালই বা পিছিয়ে থাকবেন কেন? হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন? রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থে নষ্ট স্বপ্ন কবিতায় লিখেছিলেন, হায় রে সত্য কঠিন ভারী, ইচ্ছা মতো গড়তে নারী। কুণাল ঘোষ তো পরিষ্কারই বলেছেন, মমতা ব্যানার্জি 7 বারের সাংসদ, বহু মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, এবং যে সংসদ আজকে তার যে যোগ্যতা স্পিরিট অনুযায়ী, বারবারই বলছি আমাদের, তার মানে তৃণমূল কংগ্রেসের নিশ্চয়ই তা দাবি থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলেননি যে আমি হব, এটা নয়। আমার প্রশ্ন যোগ্যতা অনুসারে। আজকে এমনও তো একসময় জ্যোতিবাবুরও তো সেই কল এসেছিল, জ্যোতিবাবুর শেষ পর্যন্ত ঐতিহাসিক ভুলের জন্য জ্যোতিবাবু হতে পারে। কিন্তু নীতিশ কুমার যিনি বিহারে 17 বছর ধরে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলেছেন, একাধিক কেন্দ্রীয় পদ সামলেছেন মন্ত্রিসভার, তিনি যোগ্যতা নিরিখে কোথায় পিছিয়ে বলে মনে হচ্ছে? হ্যাঁ, উনিও বলতে পারেন, কেজরিওয়ালও বলতে পারেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই এই যোগ্যতা এবং দাবি অবশ্যই অনেকেরই আছে, এবং নীতিশ কুমার থাকলেও নীতিশ কুমারের থেকে আসন সংখ্যা অন্তত তৃণমূল বেশি পাবে, এটা নিশ্চিত। কারণ নীতিশ কুমার 42টি আসনের মধ্যে নীতিশ কুমার কত পাবে? 15টা পায় কিনা সন্দেহ, অথচ তৃণমূল 42টি আসনেই আশা করছে। সুতরাং সেদিক থেকে নীতিশ কুমারের আগে অন্তত তৃণমূল। আমি 42-এর পর অবশ্যই গোটা দেশের প্যারামিটারে আলোচনাটা আনবো, কিন্তু আমি এই জায়গায় চন্দনবাবুর কাছে আসি। আওয়ার ফেভারিট রাহুল গান্ধী আমরা একেবারে ইন্ডিয়া জোটের বৈঠকে শুনেছিলাম, এখন হঠাৎ রাহুল গান্ধীকে সরিয়ে কোথাও এগিয়ে দেওয়া হলো ঠিক বৈঠকের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বেশ, কিন্তু কুণাল ঘোষ যে পরিসংখ্যানটার কথাও বলেছেন, 2000
2014-2019 যেখানে আমরা মোদি ভার্সেস রাহুল গান্ধী লড়াইটা দেখেছিলাম, অর্থাৎ মুখ এবং মুখের লড়াই। এবারে 2024-এর লোকসভা নির্বাচনে যদি আমরা ধরে নিই এখনো পর্যন্ত তর্কের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এই লড়াইটা হয়, তাহলে মোদি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোনো কারণে তৃতীয়বারের জন্য যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী মোদি, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত ইমেজ, যে রাজনৈতিক ইমেজ ধাক্কা খাবে না তো? দেখো, বহু ধাক্কা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে, এই মুহূর্তে দুর্নীতির ধাক্কাটা সামলাচ্ছেন। এখন প্রশ্নটা হচ্ছে, সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় যত ক্রিডেন্সিয়াল দেখালেন না, যে বক্তারাই বললেন, তার সাথে কিন্তু যোগ করতে হবে ভারতবর্ষের সবথেকে বড় দুর্নীতির নেতৃত্ব এই মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। আমি পরিষ্কার একটা কথা বলি, দেখো, কংগ্রেস বৃহত্তর দল হিসেবে এদের ইন্টারভিউ নিচ্ছেন। এই ইন্টারভিউর প্রথম দফা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন যে তার ক্রিডেন্সিয়ালিটি কি, কুণাল বাবুকে দিয়ে বলালেন। ঠিক তার পাশে আমরা এর থেকেও আগে রাখি, যদি তুমি শরিক দলের কথা বলো, নীতিশ কুমার জি আছেন, শারদ পাওয়ার জি আছেন, আরও বেশি অভিজ্ঞ লোকসভাতে থাকার জন্য, মুখ্যমন্ত্রী থাকার জন্য মহারাষ্ট্রে শারদ পাওয়ার এদের মধ্যে সব থেকে সিনিয়র। আমরা এই প্রসঙ্গে আসবো না, বিকজ দে আর ম্যাচিওর। আর ম্যাচিওর বলে ইন্ডিয়া জোটের কথা এদের মাথায় সবার আগে জোট শব্দটা। না, তৃণমূল এটা দেখো, এটা জোটের ক্ষেত্রে ম্যাচিওরিটি নয়। এই মুহূর্তে তোমার কি মনে হচ্ছে আজকে জোটের বৈঠক আর গতকালকে কুণাল বাবুর মতো একজন ক্যাজুয়াল নেতা এই মন্তব্যগুলো করবেন, এটা সিরিয়াসনেস নেই? আজকে বৈঠকে ঠিক হয়ে যাক না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ হবেন কি হবেন না, এটা আর কিছুই না, এটা একটা হাইপ তৈরি করা। এবং এটা আমরা মনে করছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে, আমি গৌতম বাবুর কাছে যাব, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও তো বলছেন যে আমার কোনো আপত্তি নেই, এই দলগুলো এরা বিজেপির হয়ে কাজ করে আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমি এদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারি, আমার কোনো রাজনৈতিক ভেন্ডেটা নেই। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজনৈতিক উদারতা দেখাচ্ছেন বৈঠকের আগের দিন। না, মাননীয় মুখ্যমন্ত্রী উদারতা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন না এটা বিষয় নয়, বিষয় হচ্ছে বিজেপির বিরুদ্ধে একটা সর্বাত্মক মঞ্চ তৈরি হয়েছে। এই যে মঞ্চটা তৈরি হয়েছে, জোটটা তৈরি হয়েছে, এখানে আঞ্চলিক দল আছে এবং কংগ্রেস আছে, বিভিন্ন আঞ্চলিক দল আছে, কংগ্রেস আছে, বামপন্থীরা আছে। কংগ্রেসকে আমার মনে হয় এই জোটের ব্যাপারে অনেক বেশি সহনশীল হতে হবে, এটা আমার মনে হয় যে কংগ্রেসের দায়িত্ব অনেক বেশি, সহনশীলতার সঙ্গে এই জোটকে রক্ষা করতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, আর এখন তৃণমূল দলের যিনি স্পোকসম্যান, তিনি কিছু বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি বলেছেন সে আপনারা জানেন, আপনারা বারবার দেখিয়েছেন। উনি কি বলছেন না বলছেন তার উপরে যখন আমরা যেমনটা দেখলাম যে কে কোথায় রয়েছে এবং কে কতগুলি আসন পাবে, সেই বিষয়টা যখন আজ চূড়ান্ত হতে পারে, কিন্তু তার আগে যেমনটা আমরা গতকাল দেখলাম যে দিল্লি পৌঁছে গিয়ে একদিকে যেমন বাংলায় কংগ্রেসকে 2টির বেশি আসন দিতে যে তৃণমূল রাজি নয় তা স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনি আলোচনা যুক্তিসঙ্গত হলে বামেদের সঙ্গেও কথা বলার বার্তা কিন্তু তিনি ইতিমধ্যেই দিয়েছেন। দেখুন, somebody must bail the cat. I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. Majority of the political parties, if they are agreed for seat sharing 1-to-1, then automatically everybody will come together. Principally, I don't have any grievances against anybody. Not even against the communists. Differences. Because they are working with BJP, but instead of that, I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem. বিমল শঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে রাজনৈতিক উদারতা দেখাচ্ছেন, অন্যদিকে এই সদ্য শেষ হওয়া 4 রাজ্য বিধানসভা নির্বাচনের ফল যদি আমরা দেখি, আসনের শতাংশের নিরিখে আমরা জানি কংগ্রেস 39%, বিজেপি 42% এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই 12% সেটা কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে ভাগ হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই জোটের ভাবনা যেভাবে এগোচ্ছে, মুখ নিয়ে কি স্থির হবে তা অবশ্যই দিনের শেষে বোঝা যাবে, কিন্তু যদি জোট ফরমেশন হয় এবং এই 12% যদি এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, তাহলে সত্যিই কি বিজেপির ভাবনার জায়গা তৈরি হলো? না, এই যে শুনলাম রবীন্দ্রনাথের একটা কবিতা, তো আমি রবীন্দ্রনাথের কাছে ক্ষমা চাই, একটু কবিতাটাকে বদলাচ্ছি। সত্য কঠিন ভারী, মারে পরস্পরের মাথায় বাড়ি, লক্ষ্য একটাই নিজের পিঠেটা নাও, বানররা বসে গেছে পিঠেটা ভাগ করতে, আরে পিঠেই নেই, ভাগ শুরু হয়ে গেছে। কেন কথা বলি, সেটা হচ্ছে এই
এনডিএ জোট হলে এই 12% যে এক্সট্রা এই ভোটগুলো কি এদের চাকর নাকি পৈতৃক চাকর, সবাই এক জায়গায় ভোট দিয়ে দেবে? এরা রাজনীতির রটা বোঝে না যে রাজনীতির অন্য ডাইনামিক্স থাকে, সব এক হয়ে গেলে সব ভোট এক জায়গায় চলে আসে? হয় কখনো এগুলো? ভারতীয় জনতা পার্টি শুধু জেতেনি, ভারতীয় জনতা পার্টি এদের ধুরমুস করে জিতেছে। অ্যান্ড ওয়েট ফর 2024, এই সবাইকে আবার ওই ধুরমুস করেই জিতবে। আসলে ইয়েটা ক্লিয়ার হয়ে গেছে, মানে একদম বার্তাটা স্পষ্ট হয়ে গেছে। বার্তাটা কি? একটা শক্তিশালী সরকার, একটা শক্তিশালী দেশ, একটা শক্তিশালী ডাইরেকশন। দেশ সেই পথে এগোবে নাকি পিঠাভাগ চলবে? ওখানে মারপিট, এখানে পরস্পরের বন্ধুত্ব, এখানে বন্ধুত্ব পরস্পরের হিংসা দ্বন্দ্ব, সেইভাবে যাবে। আরে একটা জোট তৈরি হয়নি, তার মধ্যেই লেগে গেছে। একজন গিয়ে বলছে আমি নেতা, সে বলছে নেতা নয়, তার এখানে একজন ক্যাজুয়াল লিডার। ক্যাজুয়াল লিডার কনসেপ্ট আমি অ্যাকসেপ্ট করছি, বাট একটু চেঞ্জ করে হি ইজ নট এ লিডার। তাকে রাখা হয়েছে ওখানে ওই মাইক বাজাতে। সেই মাইক বাজানো লোকও বলে দেয় আমার নেত্রী নেতা হবে। কংগ্রেস বলছে এত বড় আস্পর্ধা, আমার নেত্রী নেতা, আমার নেতা। আমি একবার চন্দনদার কাছে আসবো। চন্দনদা, আজ বিরোধী জোটের ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক, এখনো পর্যন্ত একাধিক মতানৈক্য রয়েছে। এ বলছে আমি মুখ হব, ও বলছে আমি মুখ হব। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন বাংলায় লিড দেবে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট কতটা রুখে দাঁড়াতে পারবে গেরুয়া শিবিরকে? দেখো, একদম একটি ক্যাচ লাইন আছে, সেটা হলো ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। আমি আবারও বলি, কংগ্রেসের নেতৃত্বে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন রাজনৈতিক দল, রিজিনাল পার্টিস মূলত, এবং তার সাথে বামরা একটা নির্দিষ্ট ব্লক করেছে, এবং সেই ব্লকটা যথেষ্ট শক্তিশালী। আমি এখনও বলছি, যদি তার নিজের মতো করে কাজ করে, খুব স্বাভাবিক। আমরা কিন্তু একটি দল অপর দলের সাথে মিশেও যাচ্ছি না, কিনেও নিচ্ছি না। এই কমন মিনিমাম প্রোগ্রামটাকে তৈরি করবার জন্য এই বৈঠক। আর আমরা শুরুতে বলেছি, কংগ্রেস বলেছে লিডারশিপের দায়িত্ব কিন্তু কংগ্রেসও নিচ্ছে না, বলছে এটা পোস্ট ইলেকশন লিডারশিপ সিলেকশন হবে। এখন কেউ যদি হঠাৎ ইন্টারভিউ দিতে আসে অন্য প্রসঙ্গ, কিন্তু আমি তোমাকে যেটা বলছি, এখানে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি হবে। কারণ 2-3টে দলের জন্য বিশেষ কিছু এসে যাবে না, এটা স্বাভাবিক। এই ধরনের ক্রুকগুলো থাকবে, কিন্তু আজকের বৈঠক সবথেকে সুদূরপ্রসারী বৈঠক। আজকে নির্দিষ্টভাবে কিছু ডিসিশনস হবে, এবং সেই ডিসিশনসগুলো ফাইনাল ডিসিশনস হবে। আমি একটা জিনিস বলতে পারি, আজকে ব্লু প্রিন্ট কমপ্লিটলি লে আউট হবে, এবং আগামী দিন কিভাবে পথ চলা হবে সেটা নিয়ে আজকে নির্দিষ্ট মাপের ধারণা পাওয়া যাবে। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে একটা স্লোগান শুনেছিলাম, মোহাব্বত কি দোকান। এখন দেখতে হবে সে মোহাব্বত কি দোকানে কত চোরাই মাল মেলে, কারণ যারা আছে অধিকাংশের বিরুদ্ধে চুরির অভিযোগ। ফলে মোহাব্বত কি দোকান মে চোরাই কা মাল, সেটাই হবে, আর কি হবে। ব্লুপ্রিন্টের কথা যখন বলছেন, আমি দেবনারায়ণ বাবুর কাছে এই জায়গায় যাই। ব্লুপ্রিন্ট তৈরি হবে, অভিন্ন ন্যূনতম কর্মসূচি ঘোষণা হবে, চন্দনবাবু যেমনটা বলছেন, কিন্তু তার জন্য একটা অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। তো একজন বলবেন আমি মুখ, একজন বলবেন আমি মুখ। নীতিশ কুমারের দল বলবে আমরা একে দেখতে চাই, তৃণমূল কংগ্রেস বলবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে চাই, ভবিষ্যতের মুখ্যমন্ত্রীর কথাও তারা ইতিমধ্যেই ছকে ফেলেছেন। তাহলে এইরকম যদি চলতে থাকে, অখিলেশ যাদব রয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল রয়েছেন, এতগুলো দল এক জায়গায় হয়ে সবাই যদি বলে আমি মুখ, অভিন্ন ন্যূনতম কর্মসূচির জন্য একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে তো আসতে হবে। কবন্ধই চলবে, কবন্ধ গলা কাটা না। কুসুমিতা, একটা কথা বলি, চন্দনবাবুর সঙ্গে আমি একমত। প্রশ্ন না, সমর্থকরা চাইতেই পারে। এই যে কুণাল বলেছে, এটা তো নীতিশ বাবুর দলে হতে পারে, শারদ পাওয়ারের দলের লোক বলে এত বলেছে, এমনকি কেজরিওয়ালের দলও বলে, কিন্তু তা নয়। মিনিমাম প্রোগ্রাম নিঃসন্দেহে, কারণ একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি আমি হব, এটা প্রত্যেক দলের ইচ্ছা থাকতে পারে, এটা নিয়ে প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে দি কি টু সাকসেস লিডারশিপ ইজ ইনফ্লুয়েন্স, নট অথরিটি। একেবারে। এবং সেখানে আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের এই দাবি কেন মানবে জাতীয় দল কংগ্রেস? আমি গৌতম বাবুর কাছে এই জায়গায় যাব। জাতীয় কংগ্রেস যাদের ছাতার তলায় বাকিরা জড়ো হচ্ছিল প্রাথমিকভাবে 3টে বৈঠকে, যে ছবিটা আমরা দেখেছি, হঠাৎ করে চতুর্থ বৈঠক যখন হলো, সেখানে ছবিটা রাতারাতি বদলে গেল, এবং গত 4 রাজ্যের যে বিধানসভা নির্বাচন হলো, ফলাফলের উপর নির্ভর করে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্যরা যদি কংগ্রেসকে কোণঠাসা করতে থাকে, তাহলে আখেরে জোটের সুবিধাটা কি পাওয়া যাবে 2024-এ? না, কোণঠাসা করার কোনো ব্যাপার নেই। আর আমার পার্সোনালি মনে হয়, আপনিও তো বললেন আরো নমনীয় হওয়া উচিত কংগ্রেসকে। নিশ্চয়ই, আমি সেটাই তো আবার রিপিট করছি যে এটা অ্যাকচুয়ালি এটা বুঝবেন যে এটা কোণঠাসা হওয়ার ব্যাপার না। আজকে বৈঠকটা আছে, বৈঠকটা অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দল যেমন আছে, কংগ্রেস আছে, স্বাভাবিকভাবেই সারা দেশ জুড়ে কি নীতির ভিত্তিতে লড়াই হবে এবং বিজেপিকে পর্যদস্ত করার জন্য কি ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব, এইটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।
গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কে মুখ হবে না, কারণ মুখ একটা হবে, নিশ্চয়ই একজনকে সামনে রাখতে হবে। সেটা কে হবেন, কোন দলে হবে, সেখানে কোথাও লড়াইটা করতে গিয়ে না এটা একটু ওদের ঠিক করতে দিন না। আমি বলছি যারা আমাদের যে আজকে যে জোটের সভা হবে তারা তো দে আর ক্যাপেবল এনাফ, তারাই তো ঠিক করবেন, কিন্তু এখানে প্রসঙ্গটা উঠবে কোথাও উন্নয়ন ভার্সেস দুর্নীতির জোটের লড়াই হচ্ছে না তো। 2024 লোকসভা ভোটের আগে যখন বিরোধী জোট ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে এবং এই জোটের মুখ প্রধানমন্ত্রী মুখ কে হবেন সেই নিয়ে যখন জাতীয় রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে, তখনই 2036 অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মাঝে দিল্লিতে তিনি কোনো বিশেষ গুরুদায়িত্ব নিলে রাজ্যের দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবারের পর সোমবার ভবিষ্যৎবাণীর কায়দায় এই মন্তব্য করে ফের নতুন জল্পনা উস্কে দিলেন কুণাল ঘোষ, জানিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। 2036 অবধি আমরা তো চোখ বুজে দেখতে পাচ্ছি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিষেবাই নিতে চাইছেন, এবং তখন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে আসবেন, এবং তার মাঝখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে কোনো বিশেষ গুরুদায়িত্ব চলে আসে সেক্ষেত্রে রাজ্যের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর মধ্যে কোনো সিদ্ধান্ত নেন সেগুলো আলাদা বিষয়, সেগুলো ব্যতিক্রমী বিষয়। দেখুন, জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য পরস্পর রক্তের সম্পর্কের কেউ ছিলেন না, রাজনৈতিক দলের নেতা ছিলেন। দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কুণালবাবু ব্যালেন্স করছেন, এতদিন ভাইপোর হয়ে খেলছিলেন, এখন বুঝতে পেরেছেন যে যত লোকসভা ভোট এগিয়ে আসছে ভাইপো তৃণমূলের থেকে পিসি তৃণমূল আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। দু নৌকোই পা দিয়ে চলার চেষ্টা করছেন, তবে দু নৌকোই পা দিয়ে চললে বেশি দূর যাওয়া যায় না। চন্দনদা, তৃণমূল কংগ্রেস একেবারে চোখ বুজে যা দেখেছে তার নিয়ে ভবিষ্যৎবাণী তারা করে ফেলেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা প্রায় প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসিয়ে ফেলেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ পর্যন্ত এগিয়ে নিয়ে গিয়েছেন, এবং সেখানে তাদের বক্তব্য যে ভুলটা বামেরা করেছে সেই ভুলটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে না। অর্থাৎ যে ভবিষ্যৎবাণী তারা করছেন অঙ্কের হিসেবে যদি তারা 2024 সেই জায়গা পর্যন্ত এগোতে পারেন তাহলে সত্যি কংগ্রেসকে কি ভাবতে হবে, সমর্থন আপনারা দেবেন? দেখো, একটা কথা তুমি যদি দেখো ঐতিহাসিকভাবে চারবার একেবারে 69 সাল থেকে আমরা বিভিন্ন সময় 69 এবং 69-এর পরে জাস্ট 90-এর পরে আমরা দিয়েছি 96 এবং 97। আমরা চারজন প্রধানমন্ত্রীকে সমর্থন করেছি ইনসিডেন্টালি, যারা সংখ্যা লঘু ছিলেন এবং কংগ্রেস ছিল বৃহত্তম দল। কংগ্রেসকে ডাকা সত্ত্বেও কংগ্রেস সমর্থন করেছিল। আবার কারণটা আলাদা হলেও 2011-তে কিন্তু আপনারা এখান থেকে সরেও গিয়েছিলেন। 2011-তে কোথা থেকে যে সমর্থন ছিল সেখানে কিন্তু আমি কেন্দ্রীয় কথা বলছি, মানে আমি বলছি প্রধানমন্ত্রীর সমর্থনে, আমি প্রধানমন্ত্রীর সমর্থনের কথা বলছি। তো সেক্ষেত্রে আমরা চারজন প্রধানমন্ত্রীকে প্রজেক্ট করেছিলাম, বাইরে থেকে সমর্থন করেছিলাম। প্রশ্নটা কিন্তু এখানে নয়, আমাদের প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব না সেটাও বলছি না, এবং সেটা কেন শরদ পাওয়ার হবেন না এবং কেন নীতিশ কুমার হবেন না এটা ডিপেন্ড করবে পারস্পরিক আলোচনার উপরে, এবং কার স্ট্রেংথ বা কিভাবে বা পাওয়ার ইকুয়েশন কিভাবে এরা দেখো একটা ভদ্রোচিত ব্যাপার থাকা উচিত। কুণাল বাবুকে দিয়ে এই ধরনের মন্তব্য এই মুহূর্তে করার উদ্দেশ্যটা কি হতে পারে সাধারণ মানুষ জানে। আমরা আবারও বলছি, এই যে জোট আজকে মিটিংটা হবে, আজকে রাত্রে বোঝা যাবে এই কুণাল বাবু গতকালকে কি অভিমুখ তৈরি করে দিলেন, আর এই অভিমুখ যদি তৈরি হয় এর মধ্যে রিফট তৈরি হবে, কালকে তো বলতেই পারেন খুব স্বাভাবিকভাবে বলতেই পারেন নীতিশ কুমারজি কেন হবেন না, অর্থাৎ জেডিইউর কেউ একজন বলতে পারেন, কেসি থেকে হয়তো বলে দিলেন, বা আমার সুপ্রিয়া সুলে যদি বলেন তার বাবা হবেন না কেন, ইনফ্যাক্ট শরদ পাওয়ার হবেন না কেন, এই ধরনের প্রশ্ন যারা করে they are not serious। দেবনাথ বাবু, যখন এত বড় একটা প্ল্যাটফর্মে একটা বৈঠক রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে উপস্থিত থাকছেন, চতুর্থ বৈঠক আমরা জানি, হাতে আর মাত্র মাস তিনেক সময় বোধহয় রয়েছে নির্বাচনের আগে, সেখানে এই ধরনের মন্তব্য তৃণমূল মুখপাত্রের কি প্রেডিকশন করে তিনি কি বোঝাতে চাইছেন? আচ্ছা, তোমাদের বলে জিনিসটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে চন্দনবাবু যে কথাটা বলেছে। প্রশ্ন হচ্ছে না, সমর্থকরা বলতেই পারে, মুখ্যমন্ত্রী তো বলেনি, সমর্থক তো বলেনি, স্পোকসম্যান বলেছে তৃণমূল দল। না এটা দিয়ে তৃণমূলের মুখপাত্র বলেছে, সমর্থক বলেনি, সমর্থক বললে কেউ কিছু বলতো না, বলেছে তৃণমূলের স্পোকসম্যান। কথাটা শোনো, আসলে একটা কমন মিনিমাম প্রোগ্রাম করে দিয়ে সমস্ত কিছু যেভাবে একসঙ্গে হয়, আরে আপনারা জোকারকে রেখেছেন স্পোকসম্যান। ইলেকশনের মধ্যে একটা রাজ্য বেদিনীকে কংগ্রেস
হেরেছে। হ্যাঁ। কংগ্রেসকে বুঝতে হবে হ্যাঁ। কংগ্রেস সব থেকে বড় দল, 200-র বেশি আসনে একাই বিজেপির সঙ্গে লড়ে। আমাদের প্রশ্ন হচ্ছে পরীক্ষিত করে কংগ্রেস বারবার আঘাত পাচ্ছে, এই আঘাতটাকে কংগ্রেসকে বুঝতে হবে, বুঝে কি করে ভালো করা যায় সেই জিনিসটাই। এই বোঝাবুঝির মাঝে ক্ষীরটা বিজেপি খেয়ে চলে যাবে না তো বিমল শঙ্কর নন্দ? আমরা ক্ষীরই তো খাচ্ছি, আবার নতুন করে ক্ষীরের কি আছে? কিন্তু ক্ষীর খাওয়া মানে খেয়ে আমরা অপরের গায়ে ছুঁড়ছি না, এটা ক্ষমতাটাকে ব্যবহার করা হচ্ছে দেশের উন্নয়নের কাজে। এক, দ্বিতীয় কথা, এই কমন মিনিমাম প্রোগ্রামের নামে দেশকে একেবারে আবার একটা ডামাডোলের দিকে নিয়ে যাওয়া অন্তত বিজেপি এটা হতে দিতে পারে না। আমি এবার দুটো উদাহরণ দিই। এর আগে এই যে একজনকে মুখ করে এগোনো বামেরা দুবার এই এক্সপেরিমেন্টটা করেছিল, একবার মুলায়ম সিং যাদবকে নিয়ে আর একবার মায়াবতীকে নিয়ে, দুটোই মেজারেবলি ফেল করেছিল। কংগ্রেস নির্বাচনের সময় ইউজুয়ালি কখনো কাউকে তাদের নিজেদের নেতাকেই মুখ করেছে, বাইরের কাউকে মুখ করে তারা এগোয়নি। এবার একটা পিকুলিয়ার সিচুয়েশন সবকটা দলের সামনে এসছে। ভারতীয় জনতা পার্টি নিশ্চিন্তে, আমি আজকে এখানে বলে দিয়ে যাচ্ছি, নিশ্চিন্তে 2024-এ 350 পার করবে একা, এবং এনডিএ জোট 400 হবে। এটাই হচ্ছে ওদের কাছে আতঙ্ক। সেই আতঙ্ক থেকে উন্নয়নের কথা বলছেন আপনি, কিন্তু কি আশ্চর্য, একটা গোটা শীতকালীন অধিবেশন হয়ে গেল যেখানে মোট 92 জন বিরোধী দলের সাংসদ তারা সাসপেন্ড হয়ে গেলেন, এবং কোথাও এখানে আবার একটা বিরোধী ঐক্য তৈরি হচ্ছে না তো? কারণ সকলে মিলে যেভাবে বাইরে যাচ্ছেন, যেভাবে গান্ধী মূর্তির সামনে তারা অবস্থান করছেন, এবং সেখানে সবাই কিন্তু সবার সমর্থন পাচ্ছেন, উন্নয়ন কতটা হচ্ছে দেশের মানুষ দেখছে।